This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আতঙ্কের বাংলাদেশের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ বাংলাদেশে ইসকনের ভক্ত হওয়াটাই যেন কোথাও অপরাধে পরিণত হয়েছে। কারণ ওপারের নাবালিকা হারহিম অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন। কট্টরপন্থীদের অত্যাচার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে ভারত সীমান্তে সে পৌঁছয়। চোপড়ার ফতেপুর বিওপিতে পৌঁছতেই নাবালিকার মুখে ওপারের অত্যাচারের কাহিনী। বিএসএফ এর সহযোগিতায় রাতেই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকবে। এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। মহারাজ, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। একের পর এক ঘটনা, একের পর এক বক্তব্য শুনছি, যা রীতিমতো ভয় লাগছে এবার। কিন্তু এরপরেও কি কারোর কোনো পদক্ষেপ নেওয়ার সময় হয়ে ওঠেনি? আর কতদিন এভাবে সংখ্যালঘু হিন্দুরা ওপারে এরকম অত্যাচার সহ্য করবে, যার ফলে তাদেরকে এপারে এসে পালিয়ে বাঁচতে হবে? আমি তো নিজেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনারা বলছেন যে আমরা দেখছি, কিন্তু আমি এই নাবালিকার ব্যাপারটা তো শুধু নাবালিকা নয়, এটা হিন্দু মাত্রই তাদেরকে এরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, চলে বাধ্য হচ্ছে। আমি এখন ইসলাম চোপড়া থানায় যোগাযোগ করছি, ইসলামপুরে। চোপড়া থানায় যোগাযোগ করে দেখি তার থাকার ব্যবস্থা আমার ভারত সরকারের সঙ্গে পক্ষ থেকে, আমাদের মেয়েদের আশ্রম আছে এখানে লেখাপড়া থাকার আমরা যোগাযোগ করছি। ধন্যবাদ। অর্থাৎ আপনারা আপনাদের তরফ থেকে ব্যবস্থা নিচ্ছেন, অনেক ধন্যবাদ। আমি কথা বললাম বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের সঙ্গে, এবং তিনি বলছেন তারা ভারত সরকারের কাছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, কারণ একের পর এক যে অভিজ্ঞতার কথা শোনা গিয়েছে। গতকাল তো আমরা দেখেছি ইসকনের এক সন্ন্যাসী, তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন, তিনি কান্নাকাটি করছেন, তিনি বলছেন তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের দেশও বাংলাদেশ, সেরকমভাবে একটা আশঙ্কা প্রকাশ করেছেন। আজ এই নাবালিকার হারহিম অভিজ্ঞতা স্বাভাবিকভাবে এপার বাংলার মানুষকেও ভয় লাগাচ্ছে। একের পর এক সন্ন্যাসী ইসকন ভক্তের উপর হামলার ঘটনা ঘটছে। এখনো জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই আবহে ভারতে জায়গায় জায়গায় ইসকনের গীতা জয়ন্তী পালন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি, বাংলাদেশে হিন্দু নিরাপত্তা সহ দ্রুত শান্তি ফেরানোর আর্জি ইসকনের ভক্তদের। বৃন্দাবনের ছবি দেখছেন দিল্লি, কলকাতা, অর্থাৎ এপারে প্রভাব পড়তে শুরু করেছে। যেভাবে ইসকনের ভক্তদের উপর হামলার ঘটনা ঘটছে বাংলাদেশে, তার প্রভাব এপারে। वशे हि यस्येन्द्रियाणि सर्वप्रज्ञा प्रतिष्ठिता ध्यायतो विषयान् पुंसान्। এবারে ইসকনে গীতা পাঠ চলছে, কারণ ওখানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এবং ইসকনের ভক্তদের উপর হামলার ঘটনা। কিন্তু এর পাশাপাশি তো ভারত বিরোধিতার কাজও তো চলছে বাংলাদেশে। সেই ছবি তো আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি। ভারত বিরোধিতার জিগিরকে আরো উস্কানি দিতে ওপারে লং মার্চ। ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির 3 সংগঠনের। নয়াপল্টনে বিএনপি প্রধান কার্যালয়ের সামনে জড়ো হবেন বিএনপির 3 সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। 3 জায়গায় সমাবেশ রয়েছে। ঢাকার নয়াপল্টনের পর ভৈরবের সমাবেশ এবং শেষে আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশের পর শেষ হবে লং মার্চ। সড়ক পথে নারায়ণগঞ্জ এবং নরসিংদী হয়ে সন্ধ্যে নাগাদ লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছবে। কর্মসূচিতে বিএনপি সরাসরি থাকছে না, তাই কোনো সমাবেশে বিএনপি প্রধান নেতারা কেউ থাকবেন না বলে খবর রয়েছে। ভারত বিরোধিতার জিগির তোলা, তার পাশাপাশি যুদ্ধ জিগির তোলে বিএনপির এই লং মার্চ।
ভারত বিদ্বেষের বিষ বিএনপির নেতা রুহুল রিজভীর মুখে বারবার শোনা গিয়েছে। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতা আবার বিক্রি করব, দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফোলন বিএনপি নেতার। ভয় পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের এরকম বেপরোয়া আক্রমণ, প্রশ্ন তো উঠছে। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মাঝে নেই। বিএনপি নেতা রুহুল রিজভীর বারবার এই ফাঁকা আওয়াজ, ফাঁকা হুমকি, ফাঁকা হুঁশিয়ারি, তা নিয়ে এপারের রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করছেন শুনুন। লং মার্চ আজকের হচ্ছে সেটা হচ্ছে সেখানকার সংখ্যাগুরু মানুষকে বোঝানো যে দেখো আমরা বাংলাদেশ ইন্ডিয়া দখল করব বা ইন্ডিয়ার দিকে অ্যাটলিস্ট এগোচ্ছি, সিম্বলিক হলেও আমরা এগোচ্ছি। এখন যে অরাজকতা চলছে তার ফলে যেটা তৈরি হচ্ছে, যে সে জিনিসপত্র তৈরি হচ্ছে না, বাংলাদেশের নাম বিশ্বের দরবারে এতটাই ক্ষীণ হয়ে গেছে যে কেউ বিনিয়োগ করতে আলটিমেটলি চাইবে না। সুতরাং এর ফল হবে কি, যে জিনিসপত্রের পাওয়া যাবে না, দাম বাড়বে, এগুলো মানুষ আস্তে আস্তে বুঝবে। কিন্তু এখন তো বোঝার সময় নয়, এখন হচ্ছে রক্ত গরম করার সময়। আদে ভারতবর্ষ পা দেবে না। ভারতবর্ষ অর্থনৈতিক উন্নতি, ভারতবর্ষের এই যে আমরা পৃথিবীর পঞ্চম অর্থনীতি হয়েছে এবং আগামী দিনে তৃতীয় অর্থনীতি হতে চলেছি, এই বিষয়টি অনেকেরই চোখে ঠিক ভালো ঠেকছে না, যে এই ভারতীয়রা, কালো চামড়ার মানুষেরা কিভাবে এত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তারা এই ছোট ছোট যারা ভৃত্য আছে সেই সমস্ত ভৃত্যদেরকে ব্যবহার করে এই বড় দেশগুলো পৃথিবীর, তারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতে চলেছে। আমি জানি না চট্টগ্রাম দখলের কথা কার মাথা থেকে ঢুকেছে, কেউ তো বলেনি চট্টগ্রাম দখলের কথা। ফলে সব পাগলের প্রলাপ কেউ কেউ বকেন, এগুলো হেসে উড়িয়ে দেওয়া উচিত। সিরিয়াসলি নেবার মতন কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে বড় রিজভী নাকি নাম বলছেন, সে হঠাৎ পরিচিতি পেতে চাইছে, তার অন্য কোনো ধান্দা এর মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু মৌলবাদীরা প্রশ্রয় পেলে কি হতে পারে বাংলাদেশের ঘটনাবলী সেটাকে স্পষ্ট করছে। নন্দীগ্রামের দিকে নজর রাখে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ উঠছে নন্দীগ্রাম বাজারে প্রতিবাদ সভা রাজ্য বিরোধী দলনেতার। পারিবারিক বিবাদের ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ উঠছে নন্দীগ্রাম থানা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সভা শেষে নন্দীগ্রাম থানা অভিযান বিরোধী দলনেতা। সম্প্রতি সমবায় ভোটকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে মারধর করা হয়। 31 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠছে। বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। গোকুলনগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো, কমপ্লেনার প্রধান, আপনারা বিডিওকে দিয়ে ফলস এফআইআর করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট 3টে এফআইআর স্টে করে দিয়েছে। কত কানমোলা খাবেন? অবশেষে বেআইনি হোর্ডিং খোলার কাজ শুরু হয়েছে বিধাননগর পুর নিগমে। কারণ 21শে নভেম্বরে বিধাননগর জুড়ে যে বেআইনি হোর্ডিং রয়েছে তা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, বিধাননগরে যে বেআইনি হোর্ডিং খুলতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এবং সেই মতো আজ সকাল থেকে কিন্তু বিধাননগর কর্পোরেশনের যে বেআইনি হোর্ডিং রয়েছে সেগুলো খুলে ফেলার কাজ শুরু হয়েছে। এবং মূলত বেলেঘাটা মোড়ে অটো স্ট্যান্ডে ফুটপাতের ওপর বেআইনি হোর্ডিং সেই স্ট্রাকচার খুলে ফেলার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, তুমি জানো যে গত 21শে নভেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বিধাননগর জুড়ে যে সকল বেআইনি হোর্ডিং গুলো রয়েছে তা অবিলম্বে খুলে ফেলতে হবে এবং আগামী 48 ঘন্টার মধ্যে খুলে ফেলতে হবে। এবং পুরোপুরি রিপোর্ট কিন্তু 20শে ডিসেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। অনেক ধন্যবাদ। শহরে বেআইনি হোর্ডিং এর খবর প্রথমবার সামনে এনেছিল এই টিভি9 বাংলায়। অনেক ধন্যবাদ রঞ্জিত।